পারতেছি না। এই বুকের মধ্যে এতটাই অভিমান, কষ্ট, ব্যথা জমা হয়ে আছে, সেটা আমি আপনাদের সাথে আজকে কিছুটা শেয়ার করব। কারণ আমি বেশি সময় নিতে পারবো না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই। প্রধানমন্ত্রী যেদিন 5 তারিখে এই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, সেদিন আমাকে কি শুনতে হয়েছিল জানেন? কিরে, তোর মা না দেশ ছেড়ে চলে গেল? আমার মায়ের বয়স 65 বছর। যেদিন উনি চলে যান, আমার মাকে শুনতে হয় এক মুসলিম চাচার কাছে, কিরে ববির মা, তোর মা না চলে গেল কেন বলতে পারেন? আওয়ামী লীগ সরকার কি শুধু আমাদের একার ছিল না সবার ছিল? হ্যাঁ, সবাই একটা দল পছন্দ করতেই পারে, তার মানে সব দায় তো হিন্দুদের উপরে উঠতে পারে না। 5 তারিখে যেদিন সরকার চলে যায়, সেদিন আমার ভাস্তির বাড়িতে হামলা হয়। উনি তো কোনো দল করেন না, কিন্তু আমাকে শুনতে হয়। আমি যখন এটার প্রতিবাদ করি অনলাইনে, তখন আমাকে শুনতে হয় যে আমরা আওয়ামী লীগ, তাই আমার ভাস্তির বাড়িতে হামলা হয়েছে। খুব দুঃখজনক বিষয়। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে মজার বিষয় শেয়ার করতে চাই। আমি একজন শিক্ষক, আমি কোনো প্রতিষ্ঠানের নয়, আমি বাসায় প্রাইভেট পড়াই। আমার 6টা ব্যাচ, প্রায় 45 জন স্টুডেন্ট। কিন্তু মজার বিষয়টা কি জানেন? হিন্দু স্টুডেন্ট শুধু একজন। আমার ছেলেবেলাটা বেড়ে উঠেছে আমার সব মুসলিম বন্ধু বান্ধবীদের সাথে, হিন্দু কয়েকজন। আমার ছোটবেলাটা বেড়ে উঠেছে দিনাজপুর শহরের খানসামা থানার পাকেরহাট ইউনিয়ন, খুব ছোট্ট একটা ইউনিয়ন, যেখানে হিন্দু সংখ্যা খুবই কম। কিন্তু আমি যখন অনলাইনে বসে প্রতিবাদ করেছিলাম, আমার সেই বন্ধু মহল আমাকে ভারতের দালাল বলেছিল তোরা তো ভারতের দালাল। এটাও শুনতে হয়, দুঃখজনক বিষয়। 1 থেকে 1.5 মাস ধরে 8 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। আমি আমার হাজবেন্ডের চাকরির সুবাদে আমি ঢাকা সাভারে আছি। আমি আর ঘরে বসে থাকতে পারিনি। আমিও আমার স্বামীকে বুঝিয়ে এই আন্দোলনে এসেছি। আমি কিন্তু ইনাদের কাউকেই চিনি না। কেন এসেছি জানেন? কারণ তারা আমার ভাই, তারা আমার বোন, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ঘরে বসে থাকতে পারিনি, আমি ছুটে চলে এসেছি। আমি 2 দিন আগে আমার একটা পেজ আছে রয় ব্লগ, সেখানে প্রায় 24,000 ফলোয়ার। আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আজকের যে সমাবেশটা আছে সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম, এবং আমি আমার হিন্দু ভাইদেরকে বলেছিলাম আর ঘরে বসে থাকবেন না, রাজপথে নামেন, চলে আসেন, সময় হয়েছে। কেন জানেন? আমাদের মায়েদের সময়টা ছিল কিরকম জানেন? এই না থাক, ঝামেলা করার দরকার নেই। একটা কথা মাথায় রাখবেন, এর পরের প্রজন্ম আর ছাড় দেবে না। এর পরের প্রজন্ম তাদের হিসাবটা বুঝিয়েই নেবে, তাদের অধিকারটা আদায় করেই নেবে। তাই কিন্তু আমি আজকে আমার ভাই বোনদের পাশে এসে দাঁড়িয়েছি। খুব খারাপ লাগছে। আমার বাসার সামনে একটা পূজা হয়, আমি যেখানে থাকি। আমি এক দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা, এবার কি পুজো হবে না? উনি বলল হয়তো নাও হতে পারে। আমি গতকাল রাত্রে আমি আমার মাকে ফোন দিয়েছিলাম, কারণ আমি পরিবারের 3 নম্বর মেয়ে, সবার ছোট, সব দায়বদ্ধতা আমার উপরে। আমার মাকে যখন আমি বললাম মা আমি তোমার জন্য কি কালারের শাড়ি পাঠাবো, আমার মা মন খারাপ করে বলল পূজায় তো নেই, আর কি কালারের শাড়ি পাঠাবি? খুব কষ্ট পেয়েছি। কেন এই বয়সে এসে আমার মা হতাশাগ্রস্ত? কেন বলতে পারেন? আমার পূর্বপুরুষ কি 1971 সালে যুদ্ধে নামেনি, দেশ স্বাধীন করেনি? কেন আমরা আজকে এই বর্বরতার শিকার? বলতে পারেন? চ্যানেলে ঢুকলে, মানে ফেসবুকে ঢুকলে, এখানে মন্দির ভাঙছে, ওখানে মন্দির ভাঙছে, ওখানে নির্যাতন হচ্ছে। আমরা খুবই ব্যথিত। আমরা তো এই দেশ চাইনি, এই দেশের জন্য তো আমাদের পূর্বপুরুষরা রক্ত দেননি। আমরা চেয়েছি স্বাধীন দেশ, যেখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বাস করব। কিন্তু না, এই যে আমাদেরকে একচেটিয়া করে রাখা হয়, এটা কি ঠিক বলেন? আমরা কি কখনো আপনাদেরকে অন্য চোখে দেখি? বলতে পারবেন? আমরা সব সময় নীরব থাকার চেষ্টা করি, ঝামেলা কম করার চেষ্টা করি। বুলিং হতে হয় ফেসবুকে। কিছুদিন আগে সার্চ
সার্জিস সমন্বয়, আমি ওপেনে বলতে চাই, কে কি ভাববেন সেটা আমাদের বিষয় নয়। উনি পঞ্চগড়ের ছেলে, উনি একটা বক্তৃতায় বলেছিল যে হিন্দুরা এই পরিস্থিতির জন্য নিজেরাই দায়ী। আমি সেটাকে ইন্ডিকেট করে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম, সমন্বয়ক সার্জিস আপনি যে এই কথাটা বললেন এটা বলা আপনার রাইট নেই, কারণ আমাদের এই অবস্থার জন্য দায়ী কিছু দুষ্কৃতিকারী, সেটা হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, কিন্তু সেটা আপনারা খুঁজে বের করুন। সব দায় আপনি আমার উপরে চাপিয়ে দিতে, আমাদের উপরে চাপিয়ে দিতে পারেন না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাকে কি শুনতে হয়েছে জানেন? আমার এক মুসলিম ভাই বলে ভুল হবে, চাচা হবে, আমার বৌদিকে ডেকে বলে, ওই মেয়ের এত বড় সাহস, সমন্বয়কের বিরুদ্ধে এই কথাটা বলে, ওকে পেলে চিড়ে খাবে। আমার পরিবার আমাকে বলে যে অমুক এই কথাটা বলছে, এটা করিস না। আমি থেমে নেই, আমিও দেখতে চাই ন্যায্য কথা বলার প্রতিবাদে ফলটা কি আসে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, আপনি আমাদের বিষয়গুলো দেখবেন, বিবেচনা করবেন। আমরা কিন্তু অযৌক্তিক কোনো দাবি জানাইনি, আমরা এমন কিছু চাইনি যেটা আপনার পক্ষে দেওয়া অসম্ভব। আশা করি আপনি আগামীতে এবং এরপর থেকে আমাদের বিষয়গুলো দেখবেন, সুষ্ঠুভাবে বিচার করবেন। আপনার যদি মনে হয় যে আমরা অন্যায্য কোনো কিছু দাবি করেছি, সেটাও আপনি বলে দেবেন, আমরা শুধরানোর জন্য চেষ্টা করব। সামনে আমাদের শারদীয় উৎসব, আমরা আশা করব প্রশাসন দিয়ে আমাদেরকে ওনারা সহযোগিতা করবে, আমরা যেন আমাদের এই বড় উৎসবটা পালন করতে পারি। আমি এখানেই শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আর সবাই ভালো থাকবেন। এখানে বক্তব্য রাখতে আসি নাই, আমি এখানে আসছি আজকে এই দেশের মানুষের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে। আমি এখানে আসছি আমার মনের যে প্রশ্নগুলো আছে, যেই প্রশ্নবিদ আমাকে রাস্তাঘাটে হতে হয়, আমি সেই প্রশ্নগুলো আজকে তুলে ধরতে আসছি। আজকে 5ই আগস্টের পর থেকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলা হয় এই হামলা গুজবে কান দিবেন না। আরে যদি গুজবই হয়ে থাকতো তাহলে আজকে আমাদের কি এই পরিণত হতো? সকলে বলে যে আমাদের দেশে নাকি বৈষম্য নাই, তাই না? বৈষম্য বিরোধী বাংলাদেশ, বিশেষ করে 5ই আগস্টের পরে আমাদের দেশটাকে সবাই বলা হয় বৈষম্য বিরোধী বাংলাদেশ। সকলের হিন্দু নাই, মুসলিম নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সকলের ফেসবুকে পোস্ট হয় লালন শাহর গান, জাত গেল এরকম গান। কিন্তু আজকে যখন আমরা হিন্দুরা আমাদের 8টা দাবি, কোনো অন্যায্য দাবি না, প্রত্যেকটা ন্যায্য দাবি আমরা আজকে তুলে ধরতে আসছি, তখন রাস্তাঘাটে আমাকে প্রশ্ন করা হয় এতদিন তোদের দাবি কই ছিল? কোথায় ছিল এতদিন তোদের দাবি? কেন আমাকে এই প্রশ্নটা করা হয়? এটা কি বৈষম্য করা নাই? আজকে অন্য কেউ যখন নাকি তাদের দাবিটা তুলে ধরতে আসে, তখন কি আমরা এসে জিজ্ঞেস করি তোদের দাবিটা কোথায় ছিল? আমরা কিন্তু জিজ্ঞেস করি না। কিন্তু আজকে আমরা সনাতনীরা যখন আমাদের দাবি তুলে ধরতে আসি, তখন আমাদেরকে জিজ্ঞেস করে তোদের দাবি কই ছিল? 5ই আগস্টের পরে সকলের মুখে মুখে আসে যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। কি পেয়েছি? আমরা বাক স্বাধীনতা পেয়েছি। বাক স্বাধীনতা পেলে আমাদের দাবি তুলে ধরতে আসলে আমাদের কেন এত প্রশ্নবিদ্ধ হতে হবে যে তোদের দাবি কোথায় ছিল? তোরা কতদিন কোথায় ছিলি? আগের সরকারের কাছে তোদের দাবি কোথায় ছিল? দলীয়ভাবে আমাদেরকে আটকিয়ে রাখে, আমাদেরকে বলা হয় আমরা নাকি আওয়ামী লীগের দালাল, আমাদেরকে এইসব কথাবার্তা বলা হয় আমরা ভারতের দালাল, আমাদেরকে এইসব কথাবার্তা বলা হয়। দলীয়ভাবে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে। আমরা সনাতনীরা যখন নাকি দাবি নিয়ে আসি, আচ্ছা আমার আপনাদের কাছে প্রশ্ন এটাই, তাহলে আপনাদের এই নতুন সরকার যে আসবে এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনি নিজে প্রমাণ করে দেন যে আমরা আগের সরকারের কাছে যতটা সেফ ছিলাম তার চেয়েও বেশি সেফ আছি আমরা আপনাদের কাছে, এটা আপনারা প্রমাণ করে দেন। আপনারা আমাদেরকে যে প্রশ্ন করেন যে আমরা আগের সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরে পারি নাই কেন? তখন ছিল স্বৈরাচারের সামনে কেউ মুখ তুলে কথা বলতে পারে নাই, কিন্তু এখন বাক স্বাধীনতা পেয়েছি তাই আমরা আমাদের দাবি তুলে ধরতে আসছি। আপনারা প্রমাণ করেন, আপনার নতুন সরকার নিয়ে আসবেন, নতুন নির্বাচন হবে, আপনারা প্রমাণ করে দেন যে এই দেশে সংখ্যালঘু শুধু আগের সরকারের কাছে না এই সরকারের কাছেও সেফ আছে, এটা আপনারা নিজেরা প্রমাণ করে দেন। আপনাদের কাছে আমার এটা প্রশ্ন, আপনারা কেন
আমাদেরকে বলেন তোদের দাবি এতদিন কোথায় ছিল তোদের দাবি এতদিন, এই প্রশ্নটা কেন করেন? এটা আমি আপনাদের কাছে উল্টা জবাব দিলাম। দ্বিতীয় প্রশ্ন আমি আমার সাংবাদিক ভাই বোনদের কাছে করতে চাই, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হলে একটা যদি মশা মারে সেই জায়গায় নিউজ হয়ে যায়, ডেঙ্গু প্রতিরোধ ক্ষমতা নিউজ হয়ে যায়, সকল জায়গায় নিউজ হচ্ছে। আমাদের ওপর, সনাতনীদের ওপর, উপজাতিদের উপর যে হামলা হচ্ছে, এই নিউজগুলো আপনারা কভার করেন না কেন? কোথায় থাকেন আপনারা তখন? কোথায় থাকেন আপনারা? আজকে আমাদের পূজার মধ্যে আমাদেরকে 3 দিন সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হয়, কিন্তু আমাদের পূজা হয় 5 দিন। আপনারা যখন নাকি আমরা এই দাবিটা তুলি তখন আপনারা কোথায় থাকেন? কিন্তু আমাদের যখন নাকি পূজা হয় তখন আপনারা আসেন পূজার মণ্ডপের ভিডিও করতে, এই অঞ্চলে এতটি মণ্ডপ হয়েছে, এই অঞ্চলে এতটি মণ্ডপ হয়েছে, আপনারা সাংবাদিকরা তখন ভিডিও করতে আসেন। কিন্তু আজকে আমরা দাবি নিয়ে আসছি, এখন কেন আপনারা ভিডিও আসেন না? এখন কেন আপনারা নিউজ কভার করেন না? কি জন্য আসেন না আপনারা? সবসময় কি শুধু বাতাবি লেবু বিক্রি করা যাবেন নাকি সবসময় আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো নিউজও কভার করবেন আপনারা? বাতাবি লেবু বিক্রি করাটা বন্ধ করেন। নিউজ করতে হলে শুধু একটা জায়গা, 2টা জায়গা, 3টা জায়গা না, প্রতিটা জায়গায় নিউজ করেন আপনারা। আমরা কোনো অন্যায্য দাবি নিয়ে আসি নাই, ন্যায্য দাবি নিয়ে আসছি আমরা। আমাদের প্রতিটা দাবি হচ্ছে গিয়ে ন্যায্য দাবি। আমরা যখন নাকি আমাদের বিভিন্ন ছুটির জন্য আবেদন করি, আমাদের ছুটিগুলোকে বিভিন্ন বাহানা দিয়ে তারা টলে দেয়, একদম বলে আচ্ছা পরে দেখবো, আচ্ছা পরে আসো, এই বিষয়ে পরে কথা বলবো, পরে আলোচনা করব, এইসব কথাবার্তাগুলো বলে আমাদেরকে বিদায় করে দেয়। কি জন্য বিদায় করে? আজকে না, শুধু কয়েকদিন ধরেই দেখছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা, অনার্স সেশনের বিভিন্ন পরীক্ষা সপ্তমী পূজার মধ্যে, ষষ্ঠী পূজার মধ্যে হয়েছে, আর শেষের 3 দিন পূজার মধ্যে বন্ধ দিছে। কি জন্য? সপ্তমী পূজা কি আমাদের পূজা না? ষষ্ঠী পূজা কি আমাদের পূজা না? আমাদের 5 দিন পূজা, আমরা 5 দিন বন্ধ যাই। পূজার মধ্যে কি জন্য আমাদের পরীক্ষা দিবে? আমরা কি ছাত্রছাত্রী না? নাকি হিন্দু ছাত্রছাত্রীরা? তাদের কোনো অবদান নাই দেশে। আজকে আমি ছাত্র বৈষম্য আন্দোলন করে আসছি, আজকে আমার যদি পরীক্ষা দিতে হয় আমার পূজার মধ্যে, আমি যদি ছুটি না পাই, এই প্রশ্নটা আমি আমার সরকারকে তুলে ধরছি। কি জন্য পাবো না আমি কি জন্য এই ছুটিটা পাবো না বলেন? পরীক্ষার সময় কি জন্য আমার পূজার মধ্যে আমার পরীক্ষাটা দিতে হবে? আমি কেন ছুটি পাবো না বলেন? আপনারা বলেন কি জন্য পাবো না? আমি এই প্রশ্নগুলো এই সাংবাদিকের কাছে এবং আমার দেশের যে নতুন সরকার আছে তাদের কাছে রাখছি। আপনারা জবাব দিবেন, আপনারা বিচার করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ বোন সুস্মিতা।